হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে রিলেশন বিটুইন ফিল্ডস অ্যান্ড পোটেনশিয়াল এটা নিয়ে আলোচনা করব। কারণ লাস্ট যেটা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টার সেটা হচ্ছে কি ইকুইপোটেনশিয়াল সারফেস, সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। দুটো পার্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি প্রত্যেকটা ফিজিক্সের ক্লাস, বিশেষ করে নিট এবং জয়েন্টের জন্য যে ক্লাসগুলো করাই সেটা পুরোপুরিভাবে এনসিইআরটি বইয়ের উপর বেস করে। সেই জন্য যারা নিট এবং জয়েন্টের ফিজিক্সে ভালো নাম্বার তুলতে চাইছো তার সময় তোমাদের সবাইকেই অবশ্যই এনসিইআরটি বই পড়তে হবে। সেই জন্য এনসিইআরটি বইটা সহজে নিজের মাতৃভাষায় কীভাবে ফিজিক্সটা ইজিলি বুঝতে পারবে সেই জন্য প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা কর। প্রত্যেকটা ক্লাস আমি যেগুলো নিট এবং জয়েন্টের জন্য করেছি প্রত্যেকটা আমি কিন্তু এনসিইআরটি ফলো করে, সেই জন্য প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে যায়, সেখানে নিট এবং জয়েন্টের বলে যে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে যে সমস্ত ক্লাসগুলো ফিজিক্সের নিট এবং জয়েন্টের উপর আপলোড করা আছে এনসিইআরটির উপর বেস করে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করবো আজকে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তা দেখে না, তোমরা প্রথমে এটা হেডিং দাও, সেটা থেকে রিলেশন বিটুইন ফিল্ডস অ্যান্ড পোটেনশিয়াল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ আছে। আমি চেষ্টা করবো সব থেকে সহজ করে পুরোপুরিভাবে এনসিইআরটি পুরোপুরি ফলো করে এবং একদম বেসিক থেকে প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে করে আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দেখে নাও, এটা আমার বুঝতে গেলে করতে হবে একটা ছবি ড্র করতে হবে। তাহলে একটা ছবি দেখে নাও, তোমাদের একটা ছবি ড্র করে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এখানে একটা সারফেস আছে, এখানে আর একটা সারফেস আছে। ওকে, দুটো সারফেস আছে ধরলাম। ওকে, দুটো সারফেস পরস্পর পর একটা স্পেসে আছে, অর্থাৎ দেখে নাও এই একটা সারফেস এই একটা সারফেস এরকম স্পেসে এরকম লম্বলম্বভাবে বা অবিলম্ব বরাবর এরা একটা স্পেস করে আছে। এই অবস্থায় দুটো সারফেস আছে এবং দুটো সারফেসই ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তল। এইটাকে আমি এ বলছি, এইটাকে আমি বি বলছি। আর একটু সহজ করে বোঝার জন্য আমি পাশে এর সহজ চিত্রটাকে একটা দেখাচ্ছি, সব যাতে করে আমরা খুব ইজিলি বুঝতে যাই। দেখে নাও, যত সহজে বোঝার চেষ্টা করো ততই ভালো। মানে সবথেকে সহজে বোঝার জন্য যেই পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো সেইগুলো ইউজ করো, কোনো সমস্যা নেই। আমি একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে সহজে পড়াগুলো মনে রাখা যায়। সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা ডেফিনেশন বা প্রত্যেকটা থিওরির উপর চেষ্টা করবে ফিগার আউট করা, ফিগার্স বা ছবি ড্র করা, কীভাবে সেইটাকে আমি ছবিতে কনভার্ট করতে পারি। যখনই কোনো জিনিসকে ছবিতে কনভার্ট করে দেখে সেটা খুব দ্রুত মনে থাকে এবং কি হিন্ট তুমি ভুলে গেলেও যে ছবিটা মনে থাকে খুব সহজে তুমি সেটা মনে রাখতে পারবে বা লিখতে পারবে। তা দেখো না, আমি একটা তল করলাম, এই একটা তল আছে, এখানে একটা তল আর এখানে একটা তল ধরলাম, দুটো সমবিভব তল আছে। তাহলে এই তলটা হচ্ছে আমার এ তল আর এই তলটা হচ্ছে বি তল, দুটো তল আছে। তাহলে দুটো তলেরই বিভব থাকবে। তাহলে আমি ধরলাম এখানে লিখে, এখানে আমি লিখছি, দেখে নাও, ধরি এ ও বি হলো দুটি সমবিভব তল যাদের বিভব যথাক্রমে ভি এবং ভি প্লাস ডেল্টা ভি। তাহলে আমি এখানে কি লিখলাম দেখে নাও, যেটা করবে সেটা লিখবে। দেখো না, তুমি হয়তো ভাবো যে স্যার নিট জয়েন্টের জন্য তার থিওরি আসেন এরকম, আমি তো জাস্ট বুঝে নিলাম মোটামুটি করে রাফলি, তারপর আমি পরীক্ষাতে শুধু এমসিকিউ টিক করব, তাহলে লেখার প্রয়োজন নেই। কিন্তু আমি বলছি অবশ্যই লিখবে। এই লেখার এই জন্য প্রয়োজন যে তুমি বুঝতে পারছো যে আমি কী করছি সেটা ভালো করে বুঝতে হবে তোমাকে। সেই জন্য কোনটায় কী ধরছি কোনটায় কী একদম পুরো নোট আকারে মানে একদম করে, যেমন বোর্ডের এক্সামের জন্য যেভাবে বেশি লিখতে অতটা প্রয়োজন নেই, কিন্তু কমসে কম যেহেতু তুমি দেখে যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি তুমি কী করতে চেয়েছো, কোনটায় কী ধরেছো, সেই জন্য তোমাকে একটু লিখতে হবে। ওকে, তাহলে ধরলাম আমি এ এবং বি এর দুটি হচ্ছে সমবিভব তল, অর্থাৎ এ তলের সমস্ত জায়গায় বিভব সেম এবং সেটার বিভবটা কত হলাম, সেটা বি হচ্ছে ভি, এবং বি তলটার বিভব কত হলাম আমি ভি প্লাস ডেল্টা ভি। অর্থাৎ থ্রুআউট সারফেস এ সারফেসের সমস্ত জায়গায় আমার বিভব কনস্ট্যান্ট থাকবে, সেটা ভি, এবং বি সারফেসের
সমস্ত বিন্দুতে বিভবটা কত হবে ভি প্লাস ডেল্টা ভি। ওকে, দুটো সমাবিভক্ত হবে এবং এরা পরস্পর থেকে একটা দূরত্বের মধ্যে অবস্থিত। ওকে, এবং এই তল দুটি লম্বভাবে ডেল এল দূরত্বে অবস্থিত। ওকে, ডেল এল দূরত্বে অবস্থিত, অর্থাৎ এদের মধ্যে যে লম্ব দূরত্বটা হবে সেই দূরত্বটাকে ডিএল। ওকে, ডেল এল দূরত্বের মধ্যে আছে। আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই ক্রিয়া করবে। ইলেকট্রিক ফিল্ডটা দেখে নাও, ইলেকট্রিক ফিল্ড লম্ব বরাবর হবে। ওকে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি অভিমুখে হবে, অর্থাৎ আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড দেখাই তাহলে এরকম হবে, দেখে নাও এইদিকে এটা। ওকে, তাহলে এই অভিমুখে আমার ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা এ থেকে বি এর দিকে। ওকে, এই অভিমুখে ইলেকট্রিক ফিল্ডের, তাহলে পুরো ব্যাপারটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। আমরা ডেরিভেশন করবো, খুব সহজ সেটা আছে, কিন্তু মেন বেসিক কনসেপ্টটা কি, কীভাবে আমরা এই ক্যালকুলেশনটা করবো, কীভাবে বের করতে পারবো সম্পর্কটা, বা কীভাবে আসছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে দেখে নাও দুটো তল এইভাবে আছে, দেখে নাও দুটো তল এইভাবে পরস্পর মানে একটা স্পেস আছে লম্বলম্বিভাবে, এই একটা তল এই একটা তল এইভাবে আছে, পুরো একদম বুঝে নাও এইভাবে আছে। ওকে, এবং এইটাও সমবিভব তল, নিচেরটা উপরটা সমবিভব তল, অর্থাৎ এই তলের থ্রু আউট সারফেস পোটেন্সিয়াল ইজ কনস্ট্যান্ট, আর এই নিচের তলটা যেটা আছে তারও কিন্তু পোটেন্সিয়ালটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে এ তলটার পুরো জায়গায় বিভবটা ভি ধরা হলো এবং বি তলটার সমস্ত জায়গায় বিভবটা ভি প্লাস ডেল্টা ভি ধরা হলো। ওকে, তাহলে এইভাবে দেওয়া আছে, দেখে নাও। এবার দেখে নাও তাহলে আমার মানে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশনটা কোন দিকে, উপরে আছে। এবারে আমি যদি চাই, আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট আর এটা হচ্ছে পি পয়েন্ট। ওকে, এবারে আমি চাইছি একটা পজিটিভ চার্জকে একক, ওকে, একক পজিটিভ চার্জকে পি পয়েন্ট থেকে আমি এর দিকে নিয়ে, অর্থাৎ বি প্লেট থেকে এ প্লেটে নিয়ে আসবো। তাহলে দেখে নাও, তাহলে আমার কি হচ্ছে, বাহ্যিক একটা কৃতকার্য করতে হচ্ছে। দেখে নাও, আমি চাইছি কি অ্যাকচুয়ালি পজিটিভ আধান কোন দিকে যাবে, এই দিকে যাবে, কিন্তু আমি এখানে কি করছি দেখুন, পজিটিভ আধানকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে, দেখে নাও ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে আমি যদি চার্জকে নিয়ে আসি, তাহলে সেখানে বাহ্যিক একটা কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্য করতে হবে, তাহলে আমি এখানে যদি লিখি, তাহলে অতএব একক ধনাত্মক আধানকে বি তল থেকে এ তলে আনতে একক ধনাত্মক আধানকে এখানে লিখে দেবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্রের। ওকে, তড়িৎ ক্ষেত্রের, ভালো করে দেখে নাও, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ওকে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বি তল থেকে এ তলে আনতে কৃতকার্য হবে। তাহলে দেখে নাও, ভালো করে এটা ভালো করে বুঝে নাও কি আমি বলতে চাইছি। আমি চাইছি কি ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশন আছে, উপর দিকে ওপি বরাবর, তাই না, ওপি বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আছে। আমি চাইছি কি একক ধনাত্মক আধানকে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট দিকে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসতে গেছে কৃতকার্য, তাহলে আমাকে একটা এক্সট্রা কৃতকার্য করতে হবে বাড়তি। সেই কৃতকার্যটা হবে কি দেখুন, সেই কৃতকার্যকে আমি ধরলাম, সেই কৃতকার্যটাকে আমি ধরলাম এটা এখানে যে ডিডাব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডেল এল। ওকে, ই ইন্টু ডেল এল, ভালো করে দেখে নাও। ই ইন্টু ডেল এল কেন, আমরা জানি কি কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাই না, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবার এখানে কি যখন আধান আমরা এফ এর ক্ষেত্রে লিখে জানি Q1 Q2 বাই আর স্কোয়ার, আর ইলেকট্রিক ফিল্ডে কি জানি ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে যখনই আধান আমার একক হয়ে যাবে, তাহলে একটা আধান যখন একক হয়ে যাবে তখন ফোর্সটা কী হয়ে যাবে, ফিল্ড হয়ে যাবে। অর্থাৎ এফ ইকুয়াল টু ই কখন হবে, যখন দুটো আধানের মধ্যে একটা আধান একক হয়ে যাবে।
তাহলে আমি সেই জন্য এখানে লিখে দেখে নাও ডেল এল দূরত্বটা কত দূরত্ব সরিয়েছি, এসটার জায়গায় ডেল এল এসছে, ঠিক আছে। এবার আমি এফ এর জায়গায় কি করেছি, ই বসেছি, কারণ কি এখানে একক ধনাত্মক আধানকে সরাচ্ছে, সেই জন্য আমরা একক ই করলাম। এবার দেখুন এই কৃতকার্যটা কী হবে, এই কৃতকার্য হচ্ছে দুটি তলের মধ্যে বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে। ওকে, তার মানে বলতে পারি আবার ডিডাব্লিউ ইকুয়াল টু অন্তিম বিভব অর্থাৎ কোথায় নিয়ে যাচ্ছি, ভি এতে, ভি মাইনাস কোথা থেকে আসছি, ভি প্লাস ডিভি। দেখুন আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ দুই তলের মধ্যে বিভব পার্থক্য, সেটা হচ্ছে কৃতকার্য। মানে একটা তল থেকে আমি যদি ভি ওয়ান তল থেকে ভি টু তলে, মানে ভি ওয়ান বিভব বিশিষ্ট তল থেকে একক ধনাত্মক আধানকে ভি টু বিভব বিশিষ্ট কোনো তলে যদি নিয়ে আসি বা কোনো বিন্দুতে নিয়ে যাই, সেক্ষেত্রে যে কৃতকার্য হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। সোজা কথা দেখে নাও, খুবই সহজ। এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। তাহলে একটা আধানকে যখন আমি ভি ওয়ান থেকে ভি টুর দিকে নিয়ে যাব, তখন কৃতকার্য কত হবে, ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এখানে কী করছি দেখে নাও, আমি বি তল থেকে আধানটাকে এ তলে নিয়ে যাচ্ছি, তাহলে এ তলের বিভব মাইনাস বি তলের বিভব, তাহলে ভি মাইনাস ভি প্লাস ডেল ডিভি। ওকে, তাহলে এখানে যদি মানটা বসে দিই কত পাবো দেখে নাও, তাহলে আমরা কত পাচ্ছি এখানটায়, তাহলে বা ডি ডাব্লিউ ইকুয়াল টু ভি মাইনাস ডিভি, তাহলে ভিভি কাটলো, ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিভি। ওকে, এটা ডিভি। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে বা মাইনাস ডিভি ইকুয়াল টু ই ইন্টু ডেল এল, বা ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএল। দেখেন ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএল। এখানে নেগেটিভ সাইনটা কেন আসলো, তাহলে নেগেটিভ সাইন এই জন্য এসেছে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে মানে আধানটা সরণ হয়েছে, তাহলে আধানটাকে আমি সরিয়েছি কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, সেই জন্য এখানে নেগেটিভটা আসছে। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএল। তাহলে যদি এটা হচ্ছে কি মাইনাস সাইনটা কি ডাইরেকশনটার জন্য, অর্থাৎ কোন ডাইরেকশনটা নিয়ে যাচ্ছে সেটার জন্য। তাহলে দেখেন খুবই সহজ ছিল এটা, আসলে তোমাদের কোনো সমস্যা হয়নি। দুটো সমবিভব তল আছে, তারা পরস্পর লম্বলম্বিভাবে ডিএলএল পরিমাণ দূরত্বের মধ্যে আছে। বি তলটার বিভব হচ্ছে ভি প্লাস ডিভি আর এ তলটার বিভব হচ্ছে ভি। ওকে, দুটি সমবিভব তল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোথায় আছে, এ থেকে বি এর দিকে। এবার যদি আমি একক ধনাত্মক আধানকে বি থেকে এর দিকে নিয়ে যাই, তাহলে বিপরীত দিকে, সেখানে একটা কৃতকার্য হবে। সেই কৃতকার্যটা কত হবে দেখে নাও, আমরা জানি ই ইন্টু ডেল এল, সিম্পল এফ ইন্টু এস, সেই অর্ডারে ডি ডাব্লিউ ইকুয়াল টু ই মাইনাস ডি এল। আর তাহলে ডি ডাব্লিউ মানে কি, ডি ডাব্লিউ হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ অন্তিম যেখানে আধানটাকে নিয়ে গেছি ভি টু, সেখানে ভি হচ্ছে অর্থাৎ এতে নিয়ে এসে দেখে নাও, অর্থাৎ ভি মাইনাস এর বিভবটা হচ্ছে ভি প্লাস ডিভি, ব্যাস এখান থেকে ডিডাব্লিউ পেয়ে গেলাম, মাইনাস ডিভি বসালাম, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএল। মাইনাস সাইনটা এসছে কিসের জন্য, যে আধার ইলেকট্রিক ফিল্ডের ওইমুখ যেদিকে আছে আধারকে তার বিপরীত দিকে সরানো হয়েছে। আর কি নর্মাল যদি আমরা মান বের করতে শুধু ইলেকট্রিক ফিল্ডের মান, তাহলে এখানে যদি লিখি magnitude of E is, সেটা কি হবে দেখো না, E equal to dV by dl। ওকে, শুধু মান দেখবে না, শুধু যদি মান বের করতে E equal to dV by dl, ওকে এটা হয়ে যাবে। কিন্তু যখনই আমরা প্রপার ডাইরেকশন দিতে হবে সেখানে হচ্ছে কি মাইনাস সাইনটা চলে আসবে। ওকে, তো নেক্সট এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জ। খুবই সহজ আছে, দেখে নাও, আমি চেষ্টা করবো আরও ইজিভাবে তোমাদের বোঝানোর। তো তোমরা হেডিং দাও নেক্সট। potential energy of a system of charge। ওকে, সিস্টেম অফ চার্জ মানে হচ্ছে কি একের অধিক হলে সিস্টেম অফ চার্জ আমরা নিয়ে নেব। ওকে, তা সিস্টেম অফ চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি বা বিভবটা বা তড়িৎ শক্তি স্থিতিশক্তিটা কত হবে সেইটা আমরা ক্যালকুলেট করব। খুবই সহজ আছে, দেখে নাও, খুবই ইজি ব্যাপার। একটা জিনিস দেখে নাও, ধরলাম এখানে একটা পজিটিভ
কিউ আধান আছে, ওকে, পজিটিভ কিউ আধান আছে। তাহলে পজিটিভ কিউ আধান আছে মানে হচ্ছে কি এর আশপাশে এর জন্য কী হবে, চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি, তাই না, এর একটা রেঞ্জ নিয়ে একটা কী হবে, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, তাই না, ইলেকট্রিক ফিল্ড একদম বেসিক থেকে বোঝাচ্ছে। দেখুন আমার যদি একটা কোনো জায়গায় একটা চার্জ থাকে, তাই চার্জ থাকলে কী হবে, তার চারপাশে কী হবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে থাকবে। এবার যদি আমি একটা অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ যদি আধান, একক আধান না কিউ আধানকে যদি নিয়ে আসি এই ফিল্ডের মধ্যে, তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে কি, যদি দেখেন এখানে আবার একটা আছে, যদি এখানে পজিটিভ প্লাস কিউ আধানকে নিয়ে আসে, তাহলে এই প্লাস কিউ এর উপরে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে। তা সেই সেই বলের বিরুদ্ধে যে আমি কৃতকার্য করে নিয়ে আসছি, সেই কার্যটা কিন্তু স্থিতিশক্তি হিসাবে ওখানে সঞ্চিত থাকবে। এবার দেখে নাও, আমি ধরো দুটো চার্জ আমার অসীম আছে, এবার আমরা এখানে আসি, এইটার আসি আমরা ডিসকাস করছি। দেখে নাও, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যখনই কোনো অসীম দূরত্ব থেকে কোনো আধানকে নিয়ে আসা হবে ফিল্ডে, তখনই একটা বাহ্যিক একটা কৃতকার্য করতে হবে। কারণ কি, সমজাতি আধান পরস্পরকে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণের জন্য আমরা বাহ্যিক একটা বহিস্থ এজেন্টকে একটা কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্য ওই আধানের মধ্যে কি থাকবে, স্থিতিশক্তি হিসাবে বা পোটেনশিয়াল এনার্জি আকারে কি সঞ্চিত থাকবে বা স্টোর থাকবে। এবার ধরুন একটা আমার একটা এরিয়া আছে, দেখুন না, একটা এখানে এরিয়া আছে, অসীমে আমার দুটো চার্জ আছে, হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, ওকে, Q1 Q2 দুটি আধানই আমার অসীম আছে। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি, আমি একদম পুরো বেসিক কনসেপ্ট থেকে বোঝাচ্ছি একদম, যাতে করে তোমাদের পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে পুরো ডিটেলস কনসেপ্টটা তোমার থাকে, যাতে কোনো সমস্যা না ভোগো। মানে শুধু এখানে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন এইটা হয়, বিভব ইকুয়েশন এইটা হয়, শুধু এই ইকুয়েশন শুধু মনে রাখলে হবে না, এর পুরো ডিপ নলেজ দরকার, যে কেন এটা হলো, এটা কেন বেরোলো, কেন এটা হবে না, ওকে। কারণ দেখো কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার দেখে মানে ভুল অ্যান্সারটাই কিন্তু সঠিক মতো মনে হয়, আর কিছু কিছু অ্যান্সার দেখে মনে হয় যে এটাই সঠিক হবে, কিন্তু সেটা ভুল হয়। সেই জন্য সেটা কেন হয়, কারণ আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার, এইগুলো হচ্ছে একদম ডিপ কনসেপ্ট থেকে কোশ্চেনগুলো আসে। সেই জন্য কনসেপ্টটা বারবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। হয়তো তোমার যেটা পড়াচ্ছে এটা তুমি পড়ে নিয়েছো 12-এ, কিন্তু এইভাবে পড়োনি। এবার তুমি যেভাবে পড়বে বা যেভাবে বুঝবে সেটা কিন্তু তুমি 11-12-এ বুঝোনি। সেই জন্য এটা তুমি ভালো করে ফোকাস করার চেষ্টা করো, স্কিপ কোথায় করবে না, একদম প্রথম থেকে শেষ মতো পুরো A to Z তোমাকে এটা বুঝতে হবে। তাহলে আমি কী ধরলাম, আমি বের করতে চাইছি কী, দেখলাম আমি চাইছি কি পোটেনশিয়াল এনার্জি, আমি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাইছি অফ সিস্টেম অফ চার্জ। একটা সিস্টেম অফ চার্জের 2, 3, 4 এরকম চার্জ আছে, তার জন্য আমি কি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাইছি, কত হবে সেটা বের করবো। দেখে নাও কী হবে, দেখে নাও খুবই সহজ আছে। প্রথমে কি একটা এরিয়া নিলাম, একটা ক্ষেত্র নিলাম যেখানে কোনো চার্জ নেই, ওকে, কোনো চার্জ নেই, দুটো আধানই Q1 Q2 ধরলাম, দুটো আধান আছে, দুটোই কি তো কোথায় আছে, অসীম আছে, ওকে, ইনফাইনাইট আছে, দুটি আমার অসীমে আছে। এবার দেখে নাও, তো ধরো নাও এবার আমি Q1 চার্জকে অসীম থেকে এই একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্র বা এই এরিয়ার মধ্যে আমি নিয়ে আসছি। ধরলাম এখানে একটা বিন্দু নিয়ে আসলাম যেটা অরিজিন, এটাকে ধরলাম অরিজিন, ওকে, অরিজিনের সাপেক্ষে এর দূরত্ব হচ্ছে কি R1। আমি ধরলাম একটা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে R1 দূরত্বে আমি Q1 আধানটাকে নিয়ে আসলাম। তাহলে এই বিন্দুতে আমার কৃতকার্য কত, তাহলে এই বিন্দুতে আমার আধানটাকে নিয়ে আসতে গেলে কৃতকার্য কত হবে, তাহলে আমরা স্বাভাবিক আমরা নর্মাল লিখে ফেলি এটা, কৃতকার্য W = সেটা কি Q1 V1 এইভাবে লিখে ফেলি, তাই না, এটা হচ্ছে কৃতকার্য। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কৃতকার্য হবে 0, W = 0, কোনো কৃতকার্য হবে না। এবার এখানটা আমরা তো কোশ্চেন আছে কেন কৃতকার্য 0 হবে না, কারণ আমি তো অসীম থেকে নিয়ে আসছি। কারণ হচ্ছে যে এখানে যে নিয়ে আসবো, ভালো করে দেখে নাও, এর আগে যেটা বললাম যে এখানে আমার কি একটা পজিটিভ আধান ছিল, তাই না, অসীমে আমার একটা একক আধান বা কিউ আধান ছিল, সেইটাকে এখানে নিয়ে এসেছি, তখন একটা বিকর্ষণ হয়েছিল, তার বিরুদ্ধে একটা নিয়ে আসার জন্য এখানে একটা কৃতকার্য হয়েছিল। এখানে অলরেডি প্রথম থেকে একটা ফিল্ড ছিল, ফিল্ডে নিয়ে এসেছি, ভালো করে বুঝে নাও। আমরা একটা অসীম দূরত্বে কোনো একটা আধানকে ফিল্ডের মধ্যে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র ছিল, ইলেকট্রিক ফিল্ড অলরেডি এখানে ছিল, তড়িৎ বিভব অলরেডি এখানে ছিল, সেখানটায় আমি একটা আধানকে অসীম থেকে নিয়ে এসেছি, তার সেখানটায় অবশ্যই তা কৃতকার্য করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখে নাও, আমি যখন Q1 আধানকে অসীম থেকে এখানে নিয়ে আসলাম, এখানে আগে থাকতে কোনো ফিল্ড ছিল না, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, কোনো বিভব ছিল না।
তা যদি কোনো তড়িৎ ক্ষেত্র না থাকে, কোনো বিভব না থাকে, তাহলে এখানে থেকে এখানে আধানকে নিয়ে আসতে গেলে কোনো বিকর্ষণ বল কাজ করবে না, আর কোনো আকর্ষণ বলও কাজ করবে না। তা যদি কোনো বল বাধা না থাকে, তাহলে সেখানে কৃতকার্য হবে কোত্থেকে? তাহলে এখানে কৃতকার্য 0 হবে। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই দেখে নাও, আমি সর্বদা যখন তড়িৎ ক্ষেত্র পড়িয়েছিলাম, দেখে নাও যখন একটা প্রথম আধান ছিল, যখনই কোনো আধান থাকবে সেখানে অন্য কোনো একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যখন আমরা এই ফিল্ডের মধ্যে, ফিল্ড মানে কিসের ফিল্ড? তড়িৎ ক্ষেত্র, তাই না? তড়িৎ ক্ষেত্র, ওকে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে, ভালো করে দেখলাম আমি সংজ্ঞাটা কী বলেছিলাম, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য করতে হয় তাকে আমরা তড়িৎ বিভব বলি। কিন্তু এখানটা দেখে নাও, আমরা যদি একক আধানই ধরি, একক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা ক্ষেত্র, সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্র নয়, সেখানে তড়িৎ ক্ষেত্র নেই। তার তড়িৎ ক্ষেত্র না থাকলে যদি কোনো একটা অন্য একটা স্পেসে নিয়ে আসি, সেখানে কি কোনো কৃতকার্য হবে? তাহলে এখানে কোনো কৃতকার্য হবে না, কারণ কি এখানে কোনো বিকর্ষণ হচ্ছে না, কোনো ফিল্ডের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র যদি অ্যাবসেন্ট, তাহলে কোনো বিপরীতমুখী কোনো বল ক্রিয়া করবে না, বা আকর্ষণ, অ্যাট্রাকটিভ বা রিপেলসিভ কোনো বল ক্রিয়া করবে না, কারণ কি এখানে কিছু নেই, এমটি স্পেস। একটা এমটি স্পেসের মধ্যে যদি কোনো আধানকে নিয়ে আসি, তাহলে নিয়ে আসতে গেলে কোনো কৃতকার্য সেখানে করতে হবে না, অর্থাৎ সেখানে তার জন্য কোনো পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে না, তাই না? তাহলে অসীম দূরত্ব থেকে, ভালো করে বুঝে নাও, অসীম দূরত্ব থেকে কোনো আধানকে কোনো একটা ক্ষেত্রের মধ্যে যেখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্ট আছে, মানে সেখানে কোনো আধানই নেই, সেই ফার্স্ট আসছে। অর্থাৎ যদি কোনো একটা স্পেসের মধ্যে কোনো আধান না থাকলে, তাহলে সেই অন্য কোনো আধানকে ওখানে নিয়ে আসতে গেলে তাহলে কোথায় আকর্ষণ আর বিকর্ষণ বল কোথায় প্রযুক্ত হবে না, কারণ আকর্ষণ আর বিকর্ষণ বল প্রযুক্ত করতে হলে অন্য একটা আধানকে থাকতে হবে। যেহেতু কিছু নেই, সেখানে জায়গায় অন্য একটা আধানকে নিয়ে আসছি, তাহলে এখানে কোনো কৃতকার্য বহিস্থ বা এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান করতে হবে না। তাহলে এখানে কৃতকার্য কী হবে? 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকার্য 0 হবে। এবার দেখেন, এবার যদি আমি Q1 আধানকে নিয়ে চলেছিলাম না, এবার আমি করলাম কি, Q1 আধানকে অসীম থেকে একটা ফিল্ডের মধ্যে বা একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসার ফলে এই আধানটা নিজেই ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, তাই না? আমরা জানি যে কোনো আধান থাকলে সেখানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব প্রডিউস করে, তৈরি করে। তাহলে প্রথম অবস্থায় যখন Q1 আধান এখানে ছিল না, তখন এমটি ছিল। তাহলে Q1 আধানকে যখন এখানে নিয়ে আসলাম, এখানে কোনো কৃতকার্য করতে হবে না। এবার এই Q1 আধান থাকার জন্য এখানটায় এই সারাউন্ডিং একটা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব তৈরি হয়ে যাবে। ধরলাম সেই তড়িৎ ক্ষেত্র এখান থেকে এই আধান থেকে, Q1 আধান থেকে যে কোনো পি বিন্দুর দূরত্ব হচ্ছে ধরলাম 1p, ওকে, P1p। আমি এখানে ছবিটা আঁকছি আর একবার। ধরলাম এখানে আমি অসীম দূরত্ব থেকে Q1 আধান নিয়ে এসেছি, Q1 আধান আমি নিয়ে চলে এসেছি, ওকে। তাহলে Q1 আধান নিয়ে আসার জন্য যে কোনো স্পেসে, যে কোনো জায়গায় যখন একটা Q1 আধানকে নিয়ে আসবো, তাহলে সেই Q1 আধান থাকার জন্য সেখানে একটা তড়িৎ, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে এবং তড়িৎ বিভবের সৃষ্টি হবে। ধরলাম এখান থেকে পি দূরত্বে, তাহলে এই দূরত্ব ধরলাম 1p, ওকে। ধরলাম এই Q1 আধানের জন্য Q আধান থেকে এই দূরত্বে, এখানটায় পি দূরত্বে এর বিভব হচ্ছে কি, V1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1/1p R1p। এটা বলতেই পারি আমরা, ভালো করে বুঝো না, খুবই সহজ স্যার। যে কোনো আধান থাকলে, কোনো আধান যদি কোনো একটা জায়গায় থাকে, তার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তার জন্য তড়িৎ বিভব সৃষ্টি হবে। যখন কোনো আধান থাকবে না, তখন কোনো তড়িৎ বিভব থাকবে না, তখন কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। তাহলে এখানে আধান ছিল না, কিছু নেই, তাহলে প্রথম এমটি অবস্থা ছিল এখানটায়। যখনই অসীম থেকে আধানটাকে এখানে নিয়ে এসেছি, তখন এই আধানটা নিজে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল প্রডিউস করবে। ধরলাম এই আধান থেকে পি দূরত্বে আমার ধরলাম এর দূরত্ব ধরলাম R1p, ওকে, R1p। আর সেখানটা আমার তড়িৎ বিভব কত হবে, V1 ইকুয়াল টু 1/4πε0 Q1/R1p, ওকে। এটা এবারে এই অবস্থায় আছে। এবার আমি চাইছি Q2 আধানকে, তাহলে Q2 আধানকে অসীম থেকে এই একই ফিল্ডে, অর্থাৎ এই অরিজিন থেকে, ধরলাম আমি এই অরিজিন থেকে এর দূরত্ব হচ্ছে কত, এই Q2 আধানটা যেখানে নিয়ে এসেছি তার দূরত্ব হচ্ছে কি R2 দূরত্বে, অর্থাৎ অরিজিন থেকে R2 দূরত্বে
আমি Q2 আধানকে প্লেস করেছি। তাহলে Q2 আধানকে এখানে নিয়ে আসতে গেলে কি বহিস্থ এজেন্টকে কোনো কৃতকার্য করতে হবে? অবশ্যই করতে হবে, এখানে অবশ্যই কৃতকার্য থাকবে। কেন থাকবে? কারণ Q1 এসে এখানে ফিল্ড প্রডিউস করে দিয়েছে, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ এখানে যেহেতু Q1 আধান প্রথমে এসছে, তাহলে Q1 আধান আসার পর এখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়ে গেছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে Q2 আধানকে নিয়ে আসছি। তাহলে Q2 আধানকে যখনই এখানে নিয়ে আসবো তখনই একটা বিপরীত দিকে বল প্রযুক্ত হবে। অর্থাৎ যদি সমজাতীয় আধান হয় তাহলে অবশ্যই এটা একটা প্রতিক্রিয়া বা বিকর্ষণ বল প্রযুক্ত করবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে Q2 আধানকে আমি নিয়ে এসেছি, সেখানে একটা কৃতকার্য একটা হবে। তাহলে বাহ্যিক একটা কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্য এখানে স্থিতিশক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে কৃতকার্যটা কি দেখে নাও। তাহলে কৃতকার্য হচ্ছে কি W = Q2 আধানকে আমি নিয়ে এসেছি। এখানে কি পোটেনশিয়াল কি হবে দেখো, আমরা জানি কি W = QV, তাই না? এটা তো আমরা জানি, এই সমীকরণটা জানি তো। কৃতকার্য = আধান ইন্টু বিভব। তাহলে এখানে W = Q2 ইন্টু বিভবটা কার বিভব? এর বিভব V1। ওকে, Q2 ইন্টু V1। যদি আধানটাকে আমি P বিন্দুতে নিয়ে আসি, যদি আধানটাকে আমি এই P বিন্দুতে নিয়ে আসি, ওকে, যদি Q2 আধানটাকে আমি P বিন্দুতে নিয়ে আসি তাহলে হবে কি W = Q2 ইন্টু V1। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কত হবে দেখে নাও। তাহলে W = Q2 ইন্টু 1/4πε0 Q1/R1P। ওকে, Q1/R1P। বা আমি ইন জেনারেল বলতে পারি, ছবিটা আমি একটু আরও সিম্পলিফাই করে দিচ্ছি দেখে নাও। ছবিটা একটু জটিল হয়ে আছে দেখে নাও, আমি এটা একটু সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো। তা ধরলাম যে কোনো একটা অরিজিন, ওকে, আমার প্রথমে এখানটায় Q1 আধান আমি নিয়ে এসেছি, প্লেস করেছি Q1 আধান। তো তার সাপেক্ষে এর দূরত্ব হচ্ছে কি R1। ওকে, R1 দূরত্ব নিয়ে এসেছি। এবারে আমি আর একটা আধানকে নিয়ে এসেছি, Q2 আধানকে, যে Q2 আধান। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে কি R2। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে? তাহলে R12। ওকে, R12। ওকে, এটা ভালো করে বুঝে নাও। যখন Q1 আধানকে যখন অসীম থেকে নিয়ে এসেছিলাম Q1 আধানকে, তখন কৃতকার্য কত হয়েছিল? 0 হয়েছিল, তাই না? কৃতকার্য 0। এবার দেখে নাও, যখন আমি Q2 আধানকে অসীম থেকে এই বিন্দুতে নিয়ে এসেছি, তখন আমার কৃতকার্য 0 হবে না, কৃতকার্য থাকবে। সেই কৃতকার্য কি W = Q2 ইন্টু V। ওকে, Q2 ইন্টু V বা Q2 ইন্টু V1 এর জন্য বিভবটা। এই যে এই V1 যে বিভবটা, সেই বিভবটা কার জন্য হয়েছিল? সেটা Q1 আধানের জন্য। তাহলে এই কৃতকার্যটাই কি হবে? এই কৃতকার্যটাই ওখানে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তার স্থিতিশক্তি কত হচ্ছে দেখো না। ধরলাম এটাকে AB নাম দিলাম, AB। তাহলে এখানে যদি বের করি প্রথমে আমি, তাহলে এখানে দেখে নাও যে এ বিন্দু আধানের জন্য বি বিন্দুতে স্থিতিশক্তি হবে, স্থিতিশক্তি। ওকে, স্থিতিশক্তি কত হবে দেখো না। তাহলে কৃতকার্যটা হচ্ছে আমার স্থিতিশক্তি, তাহলে সেটা কত হবে দেখো না। তাহলে ইউ আমরা স্থিতিশক্তি ইউ দ্বারা রিপ্লেস করি, ইউ = Q2 ইন্টু 1/4πε0 ইন্টু Q1/R12। তাহলে এ বিন্দুতে যে Q1 আধান আছে, সে বি বিন্দুতে কতটা পোটেনশিয়াল প্রডিউস করেছে, সেই পোটেনশিয়াল ইন্টু এই বি বিন্দুতে যে আধানটা আছে সেই আধানটা। তাহলে ইউ = 1/4πε0 ইন্টু Q1 Q2/R12। এইটাই হচ্ছে স্থিতিশক্তি বি বিন্দুতে। ভালো করে টোটাল ব্যাপারটা বুঝে নাও।
তাহলে আমি বললাম কি প্রথমবার যখন Q1 Q2 দুটোই আমার অসীমে ছিল তখন এখানে কোনো ফিল্ড জেনারেট হয়নি বা যে ফিল্ড এখানে প্রডিউস হয়নি। আমি যখন এবারে প্রথম কী হলো Q1 আধানটাকে এখানে নিয়ে আসলাম এই বিন্দুতে, তাহলে Q1 আধানকে যখন এই বিন্দুতে নিয়ে আসবো সেখানে নিয়ে আসতে হলে কোনো কৃতকার্য করতে হবে না, অর্থাৎ এখানে কৃতকার্য 0 হবে। কারণ কি, কারণ কৃতকার্য তখনই হবে যখন কোনো ফিল্ডে নিয়ে আসবো, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। যেহেতু এখানে কোনো আধান ছিলই না তাহলে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়নি, তাহলে তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি না হয় তাহলে কোনো বিকর্ষণ বল বা আকর্ষণ বল এখানে এই Q1 আধানের উপরে ক্রিয়া করবে না। সেই কারণে এখানে Q1 আধানকে নিয়ে আসতে হলে কোনো কৃতকার্য হবে না। ওকে, এবার Q1 আধান যখন এখানে চলে আসবে, এখানে দেখলাম এটা ও বিন্দু। ওকে, Q1 আধান যখন এ বিন্দুতে চলে আসবে তখন ওই Q1 আধান এর চারপাশে একটা কি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, আর পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল তড়িৎ বিভব এখানে কি হবে ক্রিয়েট করবে, জেনারেট করবে। এবার দেখে নাও তাহলে এখানে তাহলে Q1 পরিমাণ আধান এখানে আসার পর এখানে এবারে আমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে, তড়িৎ বিভব সৃষ্টি হয়ে গেছে। আবার পুনরায় অসীম দূরত্ব থেকে Q2 আধানকে যদি আমি আবার বি বিন্দুতে নিয়ে আসি তাহলে এক্ষেত্রে কী হবে, Q2 আধানকে নিয়ে আসতে কৃতকার্য হবে কি না, করতে হবে কি হবে না, তাহলে এখানে অবশ্যই বহিস্থ এজেন্টকে একটা কৃতকার্য করতে হবে। কারণ কি, এখানে অলরেডি একটা ফিল্ড আছে, তাহলে সেই ফিল্ডের বিদ্যুৎ যখন আমি আধানকে নিয়ে আসবো সেখানে একটা কৃতকার্য হবে। সেই কৃতকার্য কী হবে, W = আমরা জানি কি কৃতকার্য কি W = QV। তাহলে আমাকে নিয়ে আসতে হবে Q1, তাহলে কৃতকার্যটা কত, W = Q2 আধানকে নিয়ে আসছে, তাহলে Q2 × বি বিন্দুতে যে বিভব সেই বিভবটা কে সৃষ্টি করছে, এ বিন্দুতে যে Q1 আধান আছে এই আধানটা। ভালো করে দেখে নাও, বি বিন্দু যে V1 বিভবটা লিখলাম এই বিভবটা কে সৃষ্টি করেছে, সেটা Q1 আধানটা। তাহলে Q1 আধান বি বিন্দুতে যে বিভব সৃষ্টি করছে সেই বিভব ইন্টু ওই বিন্দুতে যে আধানটাকে নিয়ে এসেছি সেই আধানের গুণফল হচ্ছে আমার কৃতকার্য। আর এই কৃতকার্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, তাহলে সেই স্থিতিশক্তি কী হবে, U = Q2। তাহলে V1টা কত দেখানো, তাহলে আমরা জানি কি 1/4πε0 Q1/R12 এর মধ্যেকার দূরত্ব। তাহলে যদি দূরত্ব আমরা R12 নিই তাহলে R12 হবে, তাহলে U = Q2 × 1/4πε0 Q1/R12, তাহলে U = 1/4πε0 Q1 Q2/R12। এবার দেখে নাও এই স্থিতিশক্তি ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তাহলে ধনাত্মক কখন হবে দেখে নাও, তাহলে বহিস্থ এজেন্টকে কখন কাজ হবে, তাহলে এনার্জি U কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে দেখে নাও, কেস 1। তাহলে এখানে যদি আমরা বলি যে Q1 Q2 আধান দুটোই সমজাতীয় আধান, তাহলে Q1 এবং Q2 দুটি সমজাতীয় আধান হলে কি হবে, Q1 Q2 > 0 হবে। দেখে নাও অলওয়েজ পজিটিভ হবে। Q1 Q2 যে সমজাতীয় আধান অর্থাৎ দুটি পজিটিভ বা দুটি নেগেটিভ, হলে Q1 Q2 = পজিটিভ হবে, আর দুটি নেগেটিভ পজিটিভ হলে পজিটিভ তো হবেই। তাহলে Q1 Q2 দুটি সমজাতীয় আধান হলে Q1 Q2 > 0। তাহলে Q1 Q2 যদি > 0 হয় তাহলে ভালো করে বুঝে নাও Q1 Q2 দুটি পজিটিভ, তাহলে পজিটিভ আধান এইটাও পজিটিভ আধান, তাহলে একটা পজিটিভ ফিল্ড আছে। ভালো করে বুঝে নাও এখানে একটা পজিটিভ ফিল্ড আছে, সেই পজিটিভ ফিল্ডে একটা পজিটিভ আধানকে আমি নিয়ে আসতে চাইছি, তাহলে বিকর্ষণ করবে, তাহলে সেই বিকর্ষণের বিরুদ্ধে আমাকে কৃতকার্য করতে হচ্ছে, তাই না। বিকর্ষণের বিরুদ্ধে ভালো করে দেখেন, বিকর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে, তা সেই কৃতকার্যটা কী হবে, পজিটিভ হবে, এবং সেই কৃতকার্যের জন্য যে স্থিতিশক্তি পাবো সেটাও পজিটিভ হবে। তাহলে Q1 Q2 > 1 হলে W পজিটিভ হবে, ওকে, আর ইউটাও কী হবে, পজিটিভ হবে। ভালো করে বলে রাখো এটা, Q1 Q2 যদি দুটি পজিটিভ হয় তাদের গুণফল যদি > 0 হয় তাহলে আমাকে অসীম দূরত্ব থেকে Q2 পরিমাণ আধানকে নিয়ে আসতে গেলে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কৃতকার্য করতে হচ্ছে, সেই কৃতকার্যটা পজিটিভ হবে, এবং তার ফলে যে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে সেটাও পজিটিভ হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কেস হচ্ছে কি, যদি দুটো ভিন্ন হয়, কেস 2। ওকে, Q1 এবং Q2 ভিন্ন জাতীয় আধান, অর্থাৎ
Q1 Q2 লেস দ্যান 0, Q1 পজিটিভ টু Q2 নেগেটিভ বা Q1 নেগেটিভ Q2 পজিটিভ, দুটো ভিন্ন মানে কি প্লাস ইন্টু মাইনাস, এইটা তার মানে কী হবে মাইনাস হবে, তার নেগেটিভ, তার মানে নেগেটিভ যদি হয় ভালো করে বুঝে নাও, দুটো আধান ভিন্ন জাতীয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কী হবে দুটোর মধ্যে কি আকর্ষণ হবে। তাহলে দেখো না যদি এটা নেগেটিভ থাকে ভালো করে বুঝে নাও, এইটা আমার নেগেটিভ, এটা নেগেটিভ আর এখানে পজিটিভ, তাহলে এখানে আসতে কোনো বিপরীতমুখী বল কাজ করবে, তাই করবে না, এটা আকর্ষণ। তাহলে যখন অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক আধানকে এই নেগেটিভ ফিল্ডে নিয়ে আসবো তখন এই নেগেটিভ ফিল্ড ওই পজিটিভ আধানকে কি করে আকর্ষণ করবে, তাহলে এখানে বিপরীত দিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই না। তাহলে এটা হচ্ছে কি উল্টো দিকে যদি আমি বলি তাহলে এর উল্টো কেসটা কী করবে দেখে নাও, ভালো করে বুঝে নাও, এই কেসটা ভালো করে বুঝে নাও। আমার এখানে নেগেটিভ ফিল্ড আছে, তাহলে কী করতে হচ্ছে দেখে নাও, যে পজিটিভ আধানকে যখন ফিল্ডের মধ্যে নেগেটিভ ফিল্ডের মধ্যে নিয়ে আসবো তখন এই নেগেটিভ ফিল্ডটা কী করবে ওই পজিটিভ আধানকে আকর্ষণ করবে, তাহলে নিয়ে আসা সহজ হবে। তাহলে নিয়ে আসা কোনো অসীম দূরত্ব থেকে পজিটিভ ফিল্ডকে পজিটিভ আধানকে নেগেটিভ ফিল্ডে নিয়ে আসতে গেলে যে সহজ হয়, তাহলে নেগেটিভ ফিল্ড থেকে পজিটিভ আধানকে নিয়ে যেতে কী হবে কষ্ট হবে, তাহলে বিপরীত দিকে। তাহলে ভালো করে বুঝে নাও, আমি বলতে চাইছি একটা পজিটিভ আধান আছে একটা নেগেটিভ আধান আছে, ধরো পরস্পর আছে, তাহলে এই আধানটাকে দূরে নিয়ে যেতে কষ্ট করতে হবে, এর বিপরীত দিকে কাজ করতে হবে। তাহলে একটা নেগেটিভ আধানকে পজিটিভ আধানের থেকে দূরে সরাতে বাহ্যিক একটা কৃতকার্য করতে হবে, যেখানে বিপরীত দিকে টানছে তার বিপরীত দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে কি উল্টো দিয়ে, তাহলে আমরা এটার উল্টো বললাম, একটা নেগেটিভ ফিল্ডের মধ্যে পজিটিভ আধানকে নিয়ে আসতে গেলে কী হবে নেগেটিভ আধানটা কী করবে পজিটিভ আধানকে আকর্ষণ করবে, অ্যাট্রাকটিভ করবে। তাহলে এর বিপরীত দিকে বলতে পারি আমরা একটা পজিটিভ আধানকে নেগেটিভ আধান থেকে দূরে নিয়ে যেতে গেলে আমাকে বাহ্যিক থেকে একটা বল প্রযুক্ত করতে হবে, নাহলে সরবে না, কারণ এরা পরস্পর আকর্ষণ করছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে এটা নেগেটিভ হবে, এখানে কৃতকার্যটা নেগেটিভ হবে, ডব্লুটা নেগেটিভ হবে আর এনার্জিটা কী হবে নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে নেগেটিভ হবে, ভালো করে দেখে নাও, যখনই ভাববে কষ্ট হবে অর্থাৎ মানে বিকর্ষণ করছে তার বিরুদ্ধে কাজ করছো তখন সেটা পজিটিভ, আর এখানে কি আছে নেগেটিভ ফিল্ড আছে পজিটিভ আধান আছে, তাহলে এটা আকর্ষণ করছে, তাহলে কষ্ট কিছু হচ্ছে, তাহলে এটা নেগেটিভ কৃতকার্য। তাহলে এখানে কৃতকার্য নেগেটিভ হবে আর পোটেনশিয়াল এনার্জিটাও নেগেটিভ হবে। তাহলে এই দুটো জিনিস ভালো করে বুঝে নেবে। তাহলে আমরা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে বা সিস্টেম অফ চার্জের ক্ষেত্রে বলতে পারি, যখনই অসীম দূরত্ব থেকে কোনো পজিটিভ আধানকে ফিল্ডের মধ্যে নিয়ে আসবো এবং সেই ফিল্ডটা যদি পজিটিভ হয় তাহলে সেটা আমার কৃতকার্য পজিটিভ হবে, অর্থাৎ Q1 Q2 ভালো করে মনে রাখবে, Q1 Q2-র গুণফল যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমার স্থির শক্তি পজিটিভ হবে, ইউটা পজিটিভ আর কৃতকার্যটা পজিটিভ হবে, আর যদি Q1 Q2 লেস দ্যান 0 হয় তাহলে অবশ্যই কৃতকার্য নেগেটিভ হবে আর আমার স্থিতিশক্তিও নেগেটিভ হবে। এবারে ধরে নিই আমরা যদি তিনটে চার্জের কথা ভাবি, যদি দুটো চার্জের বদলে যদি তিনটে চার্জ হয় সেক্ষেত্রে কেমন হবে দেখে নাও। ধরুন এখানে আমার একটা অরিজিন আছে, একটা বিন্দু আছে, এর সাপেক্ষে প্রথমে এখানে একটা আধানকে আমি Q1 আধানকে নিয়ে এসেছি, ওকে, তাহলে Q1 আধান, তাহলে এর সাপেক্ষে দূরত্ব কি, এটাকে আমি অরিজিন ও বিন্দু বলছি, ওকে, এর সাপেক্ষে দূরত্ব হচ্ছে কি ধরলাম R1, ওকে। তাহলে এখানে যখন আমি Q1টাকে নিয়ে এসেছি তাহলে এখানে একটা ফিল্ড জেনারেট হয়ে গেছে, এরপর আমি এখানে আরেকটা আধানকে নিয়ে এসেছি ধরলাম, এখানে একটা Q2 আধানকে নিয়ে এসেছি, যার দূরত্ব এই বিন্দু সাপেক্ষে হচ্ছে কি R2, ওকে, R2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে তাহলে R12, এটা আমরা বের করেছিলাম Q1 Q2 এর ক্ষেত্রে। তাহলে এখানে পোটেনশিয়ালটা কত হচ্ছে না V, ওকে, V1 ইকুয়াল টু V1 কেন Q1 আধানের জন্য এটাকে AB বললাম, AB বিন্দু, ওকে, V1 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 বাই কত দেখে নাও Q1 বাই R12, ওকে। যদি আমরা বি বিন্দুতে নিয়ে আসি তাহলে এখানটায় যে স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে কি দেখো না U1 ইকুয়াল টু আমি বলতে পারি U1 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই R12, ওকে, এটার জন্য। এবারে দেখে নাও যদি আমি আর একটা আধান নিয়ে আসি, 3 নম্বর আধান Q3 ধরলাম, Q2 একটা আধানকে নিয়ে আসলাম, এখানে প্লেস করলাম, এটা হচ্ছে আমার Q3, ওকে, Q3। তাহলে এর জন্য ফিল্ড কী হবে দেখে নাও, তাহলে এর জন্য ধরলাম এখান থেকে অরিজিন থেকে এর দূরত্বটাকে আমি ধরলাম কি R3, ওকে, 3টে আধান, তা R1 R2 R3 এটা অরিজিন থেকে।
আমি যদি আরবিটারি যে কোনো একটা পয়েন্ট নিই, ধরলাম এখানে একটা পয়েন্ট দিলাম পি বিন্দু, তাহলে পি বিন্দু দূরত্ব এখান থেকে R1P, পি বিন্দু দূরত্ব বি থেকে R2P। তাহলে পি বিন্দুতে Q1 এবং Q2 আধানের জন্য মোট বিভবটা কত হবে দেখো না। আমি বলতে পারি পি বিন্দুতে Q1 এবং Q2 আধানের জন্য মোট বিভব সেটা কী হবে দেখো V12, ওকে 1 আর 2 এর জন্য। ওকে, তাহলে সেটা কী হবে দেখো না, সেটাকে আমরা বলতে পারি প্রথমে হচ্ছে কি Q1 1/4πε যদি কমন নিই 1/4πε0 কমন নিলাম, Q1/R1P প্লাস Q2/R2P। ভালো করে বুঝে নাও, যখনই একটা চার্জের জায়গায় দুটো চার্জ এক্সিস্ট করবে তখন কোনো একটা বিন্দুতে বিভব শুধু একটা আধানের জন্য নির্ণয় করা যাবে না। দেখে নাও, যখন শুধু Q1 আধান ছিল তখন Q2 আধান ছিল না, তাহলে একাই, তাহলে আমরা যে কোনো বিভব যখন পাচ্ছিলাম বিভিন্ন বিন্দুতে তখন তার যে যেটা জেনারেট হয়েছিল সেটা শুধু Q1 আধানের জন্য তৈরি হয়েছিল সেটা। কিন্তু যখনই আমার Q2 আধান এখানে বসিয়ে দেবো তখন এবার আমরা যখন যে কোনো বিন্দুতে এই বিন্দু পি বিন্দু যে কোনো জায়গায় যখন আমরা বিভব বের করবো তখন সেই বিভবটা শুধু Q2-র জন্য নয় বা শুধু Q1-এর জন্য নয়, Q1 এবং Q2 দুটোর জন্য, উভয়ের জন্য সেই বিভবটা পাবো। সেই জন্য আমরা যখন পি একটা বিন্দুতে বিভব নির্ণয় করব সেই বিভবটা কিন্তু সেটা শুধু আমার Q1 আধানের জন্য হবে না আর Q2 আধানের জন্য শুধু হবে না, তাহলে Q1 আর Q2 আধানের যৌথ টোটাল মিলিয়ে যে বিভব হবে সেই বিভবটা আমরা লিখবো দেখে নাও। তাহলে Q1 আধানের জন্য বিভব হচ্ছে কি 1/4πε0 Q1/R1P, Q2 আধানের জন্য বিভব হবে কি 1/4πε0 Q2/2P। ওকে, 2P Q2/R2P, Q2/R2P। ওকে, এইটা। এবার যখন আমরা তৃতীয় কোনো একটা আধানকে Q3-কে নিয়ে আসবো, যেটা আমরা অরিজিন থেকে R3 দূরত্ব আছে, তখন সেটা কত হবে তার জন্য স্থিতিশক্তি কত হবে দেখে নাও। তাহলে এই বিন্দু দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে এই Q3 এবার দেখে নাও, প্রথম একটা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। যখন আমার Q1 আধান ছিল তখন শুধু এখানে যা ফিল্ড বা যা বিভব হয়েছিল সেই বিভবটা শুধু Q1 আধানের জন্য হয়েছিল। এবার যখন Q2 Q2 আধানকে যখন নিয়ে আসলাম তাহলে Q2 আধান যে বিভবটা ফিল করেছিল সেই বিভবটা কার বিভব, সেটা হচ্ছে Q1 আধানের বিভবটা। এবার তারপরে দেখুন যখন আমি Q3 আধানকে এখানে নিয়ে আসবো তাহলে Q3 আধান যে বিভবটা অনুভব করবে সেই বিভবটা কার, সেইটা শুধু Q1-এর নয়, শুধু Q2-র নয়, Q1 Q2 দুটো মিলে। ভালো করে দেখে নাও, ভালো করে এই ব্যাপারটা বুঝে নাও। এখানে দেখে নাও, যখন আমার Q1 আধান ছিল তখন দেখে নাও সে শুধু Q1 আধানটা বিভবটা প্রডিউস করেছিল। Q2 আধান আসলো, তাহলে Q2 আধান আর Q1 আধান দুটো মিলিয়ে বিভব প্রডিউস করবে। তাহলে Q2 আধান যখন এসেছিল তখন সে যে বিভব ফিল করে সেটা কার বিভব ছিল, শুধু Q1-এর, কারণ Q2-র আগে আর কেউ আসেনি, শুধু Q1 এসেছিল। তাহলে Q2 আধান যখন বি বিন্দুতে আসলো তার জন্য যে স্থিতিশক্তি সঞ্চিত হলো সেখানে যে বিভবটা Q2 অনুভব করেছিল সেই বিভবটা Q1-এর বিভব। এবারে Q1 Q2 আধান আছে, তাহলে এই দুটো মিলিয়ে টোটাল বিভব সৃষ্টি করে প্রডিউস করবে বা জেনারেট করবে। তারপরে যখন Q3 আধানকে এখানে নিয়ে আসবো তখন Q3 আধান যে বিভব অনুভব করবে ফিল করবে সেই বিভবটা কার হবে, Q1 এবং Q2 দুটোরই বিভব হবে। তাহলে Q3 আধান এখানে ধরলাম, এখানটা আমি ABC বললাম। ওকে, সি বিন্দুতে প্লেস করার ফলে যে Q3 আধান টোটাল সঞ্চিত শক্তি কী হবে দেখে নাও। আমি এই তিনটেকে আমি একটা লাইনে করে দিচ্ছি দেখে নাও, বা এটাকে আমি পাশে এবার দেখাচ্ছি। ওকে, এটা ছিল Q1, এটা Q2, এটা হচ্ছে Q3। এর দূরত্ব হচ্ছে কত কেন R12, এটা হচ্ছে R, তাহলে 13 হবে, এইটা হচ্ছে R23 হবে। তাহলে আমি কি বললাম, অসীম দূরত্ব থেকে সি বিন্দুতে, এটাকে A B এবং সি বিন্দুতে Q3 আধানকে আনতে যে মোট কৃতকার্য করতে হয়েছে এবং এই কৃতকার্য বা যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে সেই স্থিতিশক্তি কত হবে, তাহলে সেই স্থিতিশক্তি হবে U = Q3 × V। এই বিভবটা কার, শুধু Q1-এর জন্য নয়, শুধু Q2-র জন্য নয়, V12 1 এবং 2 এর জন্য। অর্থাৎ
এক নম্বর Q1 আধান এবং Q2 আধানের মধ্যে দ্রুত যৌথ উদ্যোগে যেই বিভবটা জেনারেট হয়েছিল সেই বিভবটা Q3 আধান ফিল করবে। তাহলে এটা কত হবে Q3 ইন্টু V13। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত পাবো দেখে নাও, U ইকুয়াল টু Q3 ইন্টু 1/4 পাই এপসিলন নট ইন্টু, তাহলে এর জন্য দূরত্ব দেখে নাও Q1 বাই দূরত্ব কত R13 প্লাস পরেরটা দেখে নাও Q2 বাই R23। তাহলে টোটালে আমরা যদি Q3 গুণ করে দিই তাহলে কি পাবো দেখে নাও, যদি আমরা Q3 গুণ করে দিই তাহলে কি পাবো, তাহলে বা U ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q3 বাই R13 প্লাস Q1 Q2 Q1 এখানে Q2 Q3 বাই R23। তাহলে এইটা হচ্ছে আমার সি বিন্দুতে সঞ্চিত স্থিতিশক্তি। ভালো করে দেখে না, খুবই সহজ ছিল এটা। আমি বলতে চাইছি একটা স্পেসে যেখানে কোনো আধান ছিল না সেখানে যদি কোনো আধানকে নিয়ে আসি, সেই আধানের জন্য নিয়ে আসতে কোনো কৃতকার্য করতে হবে না, কারণ কি সেখানে কোনো ফিল্ড ছিল না। যখনই কোনো আধান চলে আসবে সেই আধানটা একটা ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রডিউস করবে, তড়িৎ বিভব প্রডিউস করবে, এবং যখনই সে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এখানে জেনারেট করে দিল সেই বিন্দু, তাহলে সেই ফিল্ডের মধ্যে অন্য কোনো একটা আধানকে যদি নিয়ে আসতে হয় তাহলে সেখানে অবশ্যই কৃতকার্য একটা বহিঃস্থৈজনকে করতে হবে। তাহলে সেই ধরলাম Q2, তাহলে Q2 আধানকে এখানে নিয়ে আসতে গেলে ফিল্ডের মধ্যে নিয়ে আসতে গেলে আমার কৃতকার্য করতে হচ্ছে। তাহলে Q2 আধান যখন অন্য অসীম থেকে এখানে আসবে তাহলে যে বিভব অনুভব করবে সেই বিভবটা কার বিভব, সেটা Q1 দ্বারা প্রযোজ্য বা যে তৈরি করেছিল Q1, যে বিভবটা Q1 আধানের জন্য যে বিভব তৈরি হয়েছিল সেই বিভবটা, এবং স্থির শক্তি হবে কি Q2 তাহলে এর ক্ষেত্রে দেখেন এই বিন্দুতে স্থির শক্তি কত হবে U ইকুয়াল টু Q2 V1 অর্থাৎ এর জন্য। ওকে, এটা V1টা এর। এবার দেখে নাও, এবার এই Q1 এবং Q2 আধান দুটো এখানে প্লেস হয়ে গেছে। এবারে এখানে যে বিভবটা সৃষ্টি হবে সেই বিভবটা কার জন্য, Q1 এবং Q2 আধান দুটোর জন্যই। তাহলে Q3 আধানকে যদি সি বিন্দুতে নিয়ে আসতে যাই ফিল্ডের মধ্যে, তাহলে এ যে বিভবটা অনুভব করবে সেটা কার বিভবটা, সেটা Q1 এবং Q2 দুটো মিলিয়ে, অর্থাৎ এখানে যে স্থিতিশক্তি হবে U ইকুয়াল টু Q3 ইন্টু V12। তাহলে V12 হচ্ছে কি ডিস্টেন্স, এর থেকে ডিস্টেন্স বসে দেবো R13 R23 Q1 বাই R13 প্লাস Q2 বাই R23। ব্যাস এইটাই হবে কি সি বিন্দুতে মোট স্থিতিশক্তি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আজকে যেগুলো বোঝালাম কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেল আইকনে প্রেস করবে। ভিডিও দেখা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।